নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো জলপাইগুড়ি হাইওয়ে সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কের ধারের দোকানগুলিকে নিরাপদ দূরত্বে সরানোর নির্দেশ ও পদক্ষেপ গ্রহণ করা হলো। জলপাইগুড়িতে শুরু হতে চলেছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্যাম্প। শনিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো 3 দিনব্যাপী ফুটবল উৎসবের। জলপাইগুড়ি রোড স্টেশন পেল আরও একটি নতুন ট্রেনের স্টপেজ। জলপাইগুড়ি থেকে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যাওয়া আরও সহজ হলো জলপাইগুড়িবাসীর। এবার হায়দ্রাবাদের চেরলাপল্লী থেকে কামাখ্যা পর্যন্ত দূরপাল্লার স্লিপার ট্রেনের স্টপেজ দেওয়া হলো জলপাইগুড়ি রোড স্টেশন থেকে। এদিন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের উপস্থিতিতে এই ট্রেনের সূচনা হয়। অন্যদিকে এনজিপি থেকে গৌহাটি পর্যন্ত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ জলপাইগুড়ি রোড স্টেশনে দেওয়ার দাবি জানালেন ব্যবসায়ী সংগঠনের মুখপাত্র অভ্র বসু। উদ্বোধন হলো সেটা হচ্ছে একটা অমৃত ভারত এক্সপ্রেস। এরকম অমৃত ভারত এক্সপ্রেস সারা ভারতবর্ষে এরকম অমৃত ভারত এক্সপ্রেস চলছে এবং এই মোদিজিরই মানে অনুপ্রেরণাতে বা তার ইচ্ছাতে এই ট্রেনটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে কামাখ্যা থেকে চেরলাপল্লী অবধি, যেটা একদম সেকেন্দ্রাবাদের কাছে। আপনারা জানেন হায়দ্রাবাদে অনেক মানুষ চিকিৎসার জন্য যান, বা সাউথ ইন্ডিয়াতে অনেক মানুষ যান কাজের জন্য, সুতরাং তাদের পক্ষে এটা খুব ভালো হবে। এবং এখানে অ্যাকচুয়ালি স্লিপার ক্লাস আছে, এখানে কোনো এসি বা এরকম কিছু নেই। যারা জেনারেল কম্পার্টমেন্ট আছে এবং স্লিপার ক্লাস আছে, সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ এবং যাদের বেশি খরচ করে যাদের যাওয়া সম্ভব না, তাদের পক্ষে কিন্তু ভীষণ ভালো হলো। এবং আরেকটা জিনিস বলতে পারি যে এই যে ট্রেনটা এই ট্রেনটা কিন্তু দ্রুতগতি সম্পন্ন, অর্থাৎ অন্যান্য যেগুলো মানে স্পিড বা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সুবিধা কিন্তু যথেষ্ট, এবং মানুষ কমফোর্টেবলি যাতায়াত করতে পারবে এত দূর জায়গা পর্যন্ত কম ভাড়াতে। এটা একটা বিরাট পাওনা। এবং আপনাদের সামনে বোধহয় আমি আগেও বলেছিলাম যে আমি দুটো ট্রেনে চেয়েছি, একটা সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য এবং একটা ওয়েস্টার্ন ইন্ডিয়া মানে মুম্বাই যাওয়া পর্যন্ত। তো এই ট্রেনটা সাউথ ইন্ডিয়া মানে সেকেন্দ্রাবাদে অবধি যাচ্ছে, হায়দ্রাবাদ অবধি। হায়দ্রাবাদে বিশেষ করে আমাদের দিকে বহু লোক যায় চিকিৎসার জন্য, তো জলপাইগুড়ি থেকে যদি একটা ট্রেন পাওয়া যায় এই ধরনের ট্রেন, মানে অমৃত ভারত ট্রেন, যেটা একটু লো বাজেটের, এটা আমার মনে হয় সাধারণ লোকের পক্ষে খুবই ভালো হবে। চিকিৎসার ক্ষেত্রে মূলত চিকিৎসার ক্ষেত্রে, এছাড়া বিভিন্ন কাজ করতেও বহু লোক এখান থেকে যায় হায়দ্রাবাদের দিকে, তাদের ক্ষেত্রেও এটা অনেক সুবিধা হবে। আপনাদের আরও কোনো দাবি রয়েছে? আমাদের দাবি, দেখুন, আমরা তো সবসময় রেলের জন্য দাবি করেই থাকি এবং বহু দাবি আমাদের পূর্ণ হয়েছে। এবার এনজিপি গুয়াহাটি একটা নতুন ট্রেন ওটাও আজকে ইনঅগ্রেশন হবে। তো ওটা দুর্ভাগ্যবশত জলপাইগুড়ি রোড স্টেশনের স্টপেজ নেই। আজকে আমরা এমডি সাহেবের কাছে ব্যবসায়ীদের তরফ থেকে দাবি জানালাম যাতে ওটা স্টপেজে জলপাইগুড়ি রোডে দেওয়া হয়। এবং ট্রেনটা আসলে খুবই ভালো টাইম, মানে এনজিপি থেকে গুয়াহাটিতে এটা ট্রেন ছিল না, এই ট্রেনটা দিয়েছে, এটা খুব সুন্দর টাইম, এবং এটাও আমরা চাচ্ছি যে জলপাইগুড়িতে যেন রোড স্টেশনে দেওয়া হয়। জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হলো। জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন গলিপথে সিমেন্ট কংক্রিট অর্থাৎ সিসি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে। এদিন পুরসভার উদ্যোগে এইসব উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে 2022 সাল থেকে শুরু করে 24শে আগস্ট 2025 পর্যন্ত এই প্রকল্পের আওতায় এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সিসি রাস্তা নির্মাণ, ড্রেন সংস্কার এবং রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেকটাই সহজ হয়েছে বলে দাবি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। জলপাইগুড়িতে শুরু হতে চলেছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্যাম্প। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো 3 দিন ব্যাপী ফুটবল উৎসবের। ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন দিশা।
জলপাইগুড়িতে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ও সমর্থক জলপাইগুড়ি নিবাসীদের উদ্যোগে ও ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমির পরিচালনায় আয়োজিত হল দীপক দাস পল্টু দাস মেমোরিয়াল রেড অ্যান্ড গোল্ড ফুটবল প্রজেক্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান। চলবে 3 দিনের ফুটবল উৎসব। জলপাইগুড়িতে শুরু হতে চলেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্যাম্প। শনিবার দেশবন্ধুনগর স্কুল মাঠে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার ইস্টবেঙ্গল জুনিয়র দলের খেলোয়াড়েরা, ইস্টবেঙ্গল ইউথের ইনচার্জ বীরেন্দ্র কুমার সাহা ও ইউথের ম্যানেজার প্রবীর দাস, ইস্টবেঙ্গল জুনিয়রের জলপাইগুড়ির লিয়াজো সৌমিক মজুমদার, দীপক দাস মেমোরিয়াল রেড অ্যান্ড গোল্ডের টেকনিক্যাল ডিরেক্টর অতীন্দ্র বিকাশ রায়, সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার চেয়ারপারসন শান্তা চ্যাটার্জি, সভানেত্রী শীলা দত্ত ঘটক, সম্পাদক সুমিত দত্ত সহ বিভিন্ন লাল হলুদ কর্তারা। পাশাপাশি জলপাইগুড়ির বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং স্থানীয় কাউন্সিলরদেরও সম্বর্ধনা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেন সুরনন্দন সাংস্কৃতিক সংস্থা। নাচ ও গানের পরিবেশনার পাশাপাশি থাকবে একাধিক ফুটবল প্রদর্শনী ম্যাচ। প্রথমে জলপাইগুড়ি মেয়েদের দলের সঙ্গে রাজারহাটের মেয়েদের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 15 দলের মধ্যে ম্যাচ আয়োজিত হবে। ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও সুরনন্দন সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে আগামী 15-16 তারিখ জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে ইস্টবেঙ্গল জুনিয়র কলকাতা ও ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমির প্রদর্শনীর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া 15 মার্চ সকাল 10টা এবং 16 মার্চ বিকেল 3টায় জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে আরও ফুটবল ম্যাচের আয়োজন করা হবে। ফুটবল প্রেমী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এই সকল অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। আজকে আমাদের জলপাইগুড়িতে যে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য সমর্থক বৃন্দরা আছি, আমাদের এখানে একটা ফুটবল ক্যাম্প চলে ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমি। আমাদের ইস্টবেঙ্গল সদস্য সমর্থক বৃন্দদের পরিচালনায় চলে। তা আমাদের এই ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমি আমরা পরিচালনা করতে চলেছি আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের আধুনিক ইস্টবেঙ্গল ক্লাবের জনক আমাদের ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব শ্রী দীপক দাস মহাশয়। দীপক দাস পল্টু দাস মেমোরিয়াল রেড অ্যান্ড গোল্ড ফুটবল প্রজেক্টের আজকে উদ্বোধন হলো, যেটাই আমরা এই ভাস্কর গাঙ্গুলি মিহির বোস জলপাইগুড়ি ফুটবল একাডেমি পরিচালনা করব আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য সমর্থক বৃন্দ জলপাইগুড়ি নেতৃত্বে। আমরা এই পল্টু দাসের এই যে রেড অ্যান্ড গোল্ড প্রজেক্ট, এটা শ্রমিকই ফার্স্ট ক্লাবে বলে এবং নিত্যদার সম্মতিতে আমরা এসেছি। এটাকে উদ্বোধন হলো, এটা সবে শুরু আমাদের ফার্স্ট। আমরা এই পল্টু দাসের যে সামাজিক কাজকর্ম আমরা আগে এমনি করতাম, ইন্ডিভিজুয়ালি সবাই করতাম, কিন্তু আমরা এই 2 বছর ধরে একটা অর্গানাইজেশন করে আমরা জেলায় জেলায় বিভিন্ন জায়গায় এই করোনা পল্টু দাস সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পল্টু দাস মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা এখন বিভিন্ন জায়গায় এই সোশ্যাল কাজ করছি এবং আরও করব। আমরা ধরো করোনার সময় আমরা টানা 3-4 মাস সমস্ত ডিস্ট্রিক্টে সমস্ত জায়গায় খাওয়ানো দাওয়ানো বস্ত্র দেওয়া ময়দানে সব কাজ করেছি। আমরা নতুনভাবে পল্টু দাস থাকবে অথচ ফুটবল থাকবে না, আমরা সেই ফুটবলের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ শিবির এবং ডে কেয়ার করে যেটা করা যায় সেটাই শ্রমিক ফার্স্টে করেছে। এখন সবে আমরা উদ্বোধন করলাম। আমাদের পরিকল্পনা অনেক বড় এবং উত্তরবঙ্গটাই আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা, বিভিন্ন জায়গায় করব। সবে হয়েছে, বিস্তারিত পরে শ্রমিক সব জানাবে। আজকে ইস্টবেঙ্গল ক্লাবের দীপক দাস পল্টু দাস মেমোরিয়াল রেড অ্যান্ড গোল্ড ভাস্কর গাঙ্গুলি মিহির বোস এটা প্রজেক্ট উদ্বোধন হলো দেশবন্ধু স্কুল মাঠে। আগামী ভবিষ্যৎ কী এদের? আগামী ভবিষ্যৎ যারা ভালো খেলবে তারা ডাইরেক্টলি একদম ইস্টবেঙ্গল ক্লাবে খেলবে। আমাদের এখানে ইস্টবেঙ্গল ক্লাব এসছে আজকে সকালবেলা প্রীতি ম্যাচ খেলার জন্য। কালকে 10:30টার সময় টাউন ক্লাব মাঠে প্রীতি ম্যাচ হবে এবং পরশু দিনকা বিকালবেলায় 3:30টার সময় টাউন ক্লাব মাঠে প্রীতি ম্যাচ হবে। তো আমি আশা বলবো যাতে সবাই যাতে মোটামুটি সবাই আসে কালকে ম্যাচ দেখতে, পরশুদিন ম্যাচ দেখতে। তো যাই হোক, এটা আজকে আমি সবাইকে বলবো যারা এখানে এসেছিল অনুষ্ঠানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে ম্যাচ দেখতে সবাই আসুক, আমি আমন্ত্রণ জানাই সবাইকে। জাতীয় সড়কের পাশে বীর চিলারায়ের মূর্তি স্থাপনের দাবিতে সাংবাদিক বৈঠক করল একটি একাডেমি ও রাজবংশী সংগঠনের সদস্যরা। শনিবার জলপাইগুড়ির প্রেস ক্লাবে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে শহরের রায়কোটপাড়া এলাকায় বীর চিলারায়ের একটি মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। তবে তাদের দাবি, শহরের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়গুলির মধ্যে গোশালা মোড় বা আসাম মোড়ে যদি বীর চিলারায়ের আরেকটি মূর্তি স্থাপন করা হয়, তাহলে আরও বেশি মানুষ সেই মূর্তি দেখতে পারবেন এবং বীর চিলারায়ের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্যরা বলেন, জেলা পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যস্ত এলাকা গোশালা মোড় বা আসাম মোড়ে যদি আরেকটি মূর্তি স্থাপন করা যায়, তাহলে তা সাধারণ মানুষের কাছে আরও বেশি দৃশ্যমান হবে। সেই সঙ্গে নতুন প্রজন্ম বীর চিলারায়ের ইতিহাস ও অবদান সম্পর্কে জানতে পারবে। যেটা প্রথমত যেই চিলারায়ের মূর্তি জেলা পরিষদ থেকে বসানো হচ্ছে, যে চিলারায়ের মূর্তিটা যত 56 ফুটের যে মূর্তিটা বসানোর জন্য উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ পক্ষ থেকে, যেটা আমার পঞ্চনম মোড় এবং পঞ্চনম ভবনের যে পাশর যে রায়কোটপাড়া যে মূর্তিটা স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছে এবং কালী মূর্তি স্থাপন করেছে, সেটা খুব ভালো জিনিস। কিন্তু মুই একটু জানেবার চাও, সাধারণ মানুষের একটা দাবি দেওয়া এবং রাজবংশী লোকের একটা দাবি আছে, যেটা মানুষ চাষে যে বিষয়টা, সেটা হচ্ছে যে 56 ফুটের মূর্তিটা, সেটা যদি এমন একটা জায়গায় বসানো যাক যেটা খুব ভালো হয়। তো যখন এখানে একটা স্থাপিত হয়ে গেছে, তো আমার চাই এটাও একটা মুক্তি হোক। তার সাথে সাথে যদি এই 56 ফুটের মূর্তিটা যদি গোশালা মোড় বা পাহাড়পুর মোড় বা আসাম মোড় বসানো হয়, তাহলে খুব ভালো হয়। কেননা আসাম মোড় বা গোশালা মোড় যদি বসানো হয়, তাহলে কোচবিহার টু দার্জিলিং এবং জলপাইগুড়ি মাঝখানে বসেছে এবং গোটা উত্তরবঙ্গের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাহলে সবার চোখত পড়বে এবং জিনিসটা ভালো হবে। কেন ময়নাগুড়িতে অলরেডি কালী ময়নাগুড়ি বিডিও অফিসের যে মোড়টা আছে, ইন্দ্রা মোড়, তার পাশের মোড় যে বিডিও অফিস মোড়, সেটা কিন্তু বসানো হয়েছিল। তো জলপাইগুড়ি একটা জেলা এবং জলপাইগুড়ি জেলার মধ্যে যদি এটা বসানো হয়, খুব ভালো হয়। এটা আমার একটা বলা ছিল প্রস্তাব এবং আবেদন। শনিবার জলপাইগুড়িতে রাজ্য বিদ্যুৎ পেনশনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল প্রয়াস হলে। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যুৎ পেনশনার্স অ্যাসোসিয়েশনের 18তম দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার শহরের প্রয়াস হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যুৎ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী ও পেনশনভোগীরা অংশ নেন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কেন্দ্রীয় সহসভাপতি সহ কমিটির একাধিক সদস্য। এদিন পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। বিশেষ করে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ নিয়ে চলা দীর্ঘদিনের টালবাহানা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যায্য প্রাপ্য দ্রুত মেটাতে হবে এবং ডিএ সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান করতে হবে। এদিনের সম্মেলন থেকে এই দাবিগুলিকে আরও জোরালোভাবে রাজ্য সরকারের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে তো এটা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি হল, আমাদের এখানকার সম্মেলন বা দ্বিবার্ষিক সম্মেলন জলপাইগুড়ি ইউনিটে। আমাদের পশ্চিমবঙ্গে 64টা ইউনিট আছে, তার অন্যতম হচ্ছে জলপাইগুড়ি ইউনিট। তার আজকে দ্বিবার্ষিক সম্মেলন। কি কারণে হচ্ছে সম্মেলন? আমাদের প্রত্যেক বছরে হয়, এই কোথাও কোথাও বার্ষিক হয়, কোথাও দ্বিবার্ষিক হয়। সারা বছরের হিসাব নিকাশ কাজকর্ম সেটা সাধারণ সদস্যদের কাছে পেশ করা হয় এবং এগুলো অনুমোদন করা হয়। এছাড়া এইটা হচ্ছে একটা উদ্দেশ্য, আর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম দাবি আছে, সেই দাবি নিয়ে আমাদের যে কর্মসূচি আন্দোলন, সেইগুলো সাধারণ সদস্যদের কাছে আজকে বলা হবে, ব্যাখ্যা করা হবে। সারাদিন আমাদের অনুষ্ঠান। কি দাবি রয়েছে? দাবি আমাদের মূলত এখন তো আমাদের যেটা একেবারে সামনের দাবি, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। আমরা মহার্ঘ ভাতা পাই না, মহার্ঘ রিলিফ, ডিএনএস রিলিফ পাই। আমাদের যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের কোনো বাড়তি পাওনার সুযোগ নেই একমাত্র ডিএনএস রিলিফ ছাড়া। সেইটা আমরা 19শে ডিসেম্বর পর্যন্ত পেয়েছি, 20 জানুয়ারি থেকে আমাদের বকেয়া আছে। এইটা আমাদের প্রধান দাবি। সেই ব্যাপারে আমাদের ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কেস করেছেন, সেই কেসটা আমাদের চলছে সুপ্রিম কোর্টে। আগামী দিনে 18ই মার্চ শুনানি আছে। আশা করি এই শুনানিতে আমরা আমাদের ভালো রেজাল্ট পাবো। সম্মেলনে কী কী কর্মসূচি? এরপরে আমাদের আছে মেডিক্লেম আছে, ইলেকট্রিসিটি অ্যালাউন্স আছে, এরকম নানাবিধ আমাদের হিল অ্যালাউন্স আছে পাহাড়ি মানুষদের জন্য। কালু সাহেবের ওরস ও মেলার দিন পরিবর্তন হয়ে আগামী 28 ও 29 তারিখ হওয়ার কথা জানালো মাজার কমিটি। জলপাইগুড়ি পুরাতন মসজিদ ও মাজার কমিটির আহ্বানে কালু সাহেব বাবার 97তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলার সময়সীমার পরিবর্তন হয়েছে। 5 ও 6 চৈত্রের পরিবর্তে 28 ও 29শে মার্চ অর্থাৎ শনি ও রবিবার এই মেলা অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি কালু সাহেব মসজিদ প্রাঙ্গণে। আর এ বিষয়ে পুরাতন মসজিদ ও কালু সাহেব মাজার কমিটির সম্পাদক তপন ব্যানার্জি বলেন, কালু বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন তারিখে মেলার আয়োজন হবে। আর এখন চলছে রোজার মাস,
মুসলিম সম্প্রদায়ের মধ্যে চলছে রোজা। কালু সাহেব বাবার ৯৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ও ২৯ মার্চ মেলা অনুষ্ঠিত হবে। এবছরের আমাদের কালু সাহেব বাবার ৯৭তম মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকী প্রতি বছর আমরা এটা ৫ই চৈত্র এবং ৬ই চৈত্র পালন করি। সেই উপলক্ষে এখানে একটা ওরস হয় এবং একটা মহামিলন হয়, একটা মিলন ক্ষেত্র তৈরি হয়, মেলার আয়োজন করা হয়। কিন্তু এবার সেই ডেটটা পড়ে গেছে ৫ই চৈত্র এবং ৬ই চৈত্র হচ্ছে রোজার মধ্যে পড়ে গেছে, মানে ঈদের মধ্যে পড়েছে। ঈদের মধ্যে পড়ার জন্য আমরা মসজিদ কমিটি এবং মসজিদে যারা উপস্থিত থাকে দর্শক, যারা এখানে ধর্মীয়ভাবে উপস্থিত হন, তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা সেই দিনটাকে পরিবর্তন করেছি। অর্থাৎ ওরস এবং মেলার দিনটা পরিবর্তিত হয়ে সেটা ২৮শে মার্চ এবং ২৯শে মার্চ এবছর অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামী ২৮শে মার্চ শনিবার এবং ২৯শে মার্চ রবিবার, এই ২ দিন আমাদের কালু সাহেব বাবার ৯৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর যে ওরস এবং মেলার আয়োজন হয়, এবার সেটা পরিবর্তন হয়ে ২৮ এবং ২৯শে মার্চ আয়োজিত হবে। 2 দিন হবে, 2 দিন ধরে। তা আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাবো, সব ধর্মের মানুষকে, সব বর্ণের মানুষকে আহ্বান জানাবো যে আসুন আমরা সকলে মিলে এই কালু সাহেব বাবার প্রতিবারের ন্যায় এবারও কালু সাহেব বাবার যে ৯৭তম মৃত্যুবার্ষিকী সেটা আমরা পালন করি এবং সেটাকে স্মরণীয় করে রাখি। এটাই আমাদের আজকের দিনের বার্তা। আপনি কোন দায়িত্বে আছেন এখানে? সম্পাদক, পুরাতন মসজিদ ও কালু সাহেব বাবার মাজার উন্নয়ন কমিটি। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ ৮ বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে ৪৫টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে ৪ নম্বর গুড্ডি শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মল মূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, ৪ নম্বর গুড্ডি, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। দুর্ঘটনা রুখতে পদক্ষেপ ট্রাফিক পুলিশের। জলপাইগুড়ির জাতীয় সড়কের পাশে দোকান সরাতে উদ্যোগ পুলিশের পক্ষ থেকে। দুর্ঘটনার আশঙ্কা কমাতে উদ্যোগী হল জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ। জাতীয় সড়কের একেবারে ধারে গড়ে ওঠা একাধিক দোকান সরিয়ে নিরাপদ দূরত্বে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার এই পদক্ষেপ গ্রহণ করে হাইওয়ে সদর ট্রাফিক পুলিশ। ঘটনাটি জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন জাতীয় সড়ক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইদানিং জাতীয় সড়কের ধারে অনেক ছোট ছোট দোকান গড়ে উঠেছে। দিনের বেলা যেমন ভিড় থাকে, তেমনি সন্ধ্যার পর দোকানগুলিতে ক্রেতাদের ভিড় আরও বেড়ে যায়। ফলে রাস্তার একেবারে ধারে ভিড় জমায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল। ব্যবসায়ীদের দাবি, সম্প্রতি ওই এলাকায় একটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ে।
পরিস্থিতি বিবেচনা করে এবার দুর্ঘটনা এড়াতে উদ্যোগ নেয় ট্রাফিক পুলিশ। শনিবার হাইওয়ে সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এলাকায় গিয়ে ব্যবসায়ীদের জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে গিয়ে দোকান বসানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসা করার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই, তবে জাতীয় সড়কের একেবারে ধারে দোকান বসালে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই নিরাপদ দূরত্ব বজায় রেখে ব্যবসা করার জন্যই এই পদক্ষেপ। এদিকে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও। তাদের মতে, সন্ধ্যার পর জাতীয় সড়কের ধারে দোকানগুলিতে ভিড় বাড়ায় দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। তাই প্রাণহানি রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের আশা, এই উদ্যোগের ফলে ভবিষ্যতে ওই এলাকায় দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে। উদ্যোগ বলতে রাস্তাটা পরিষ্কার করতে হবে। রাস্তার পাশে এই চায়ের দোকান থাকলে পরে রাস্তার উপরে গাড়ি দাঁড়াচ্ছে, যাতে জায়গা থাকে। চায়ের দোকান চলুক, আমরা এটা তো অসুবিধা নেই আমাদের। চায়ের দোকান চলছে, ওনারা ব্যবসা করে খাবে, কিছু তো করে খাবেই, কিন্তু তাই বলে রাস্তার উপরে চলে আসবে এটা না। রাস্তাটা ওর জন্যই আমরা খালি করাচ্ছি, এনারা ব্যবসা করুক, যাতে দোকানের সামনে অবধি গাড়ি পৌঁছাতে পারে, রাস্তা যাতে ফাঁকা থাকে, এই জন্যই আমাদের এই উদ্যোগটা নেওয়া। আর এই যে রাস্তার জায়গা অল্প, গাড়ি গুড়ি দাঁড়াইতে পারতেছে না। পুলিশ আমাদেরকে এসে বললো ভাঙার জন্য। কারণটা ওই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই পরশু দিনকে রাত্রেবেলা। হ্যাঁ, উনি এসে এখানে গাড়িটা মনে করে কি হয়েছে না হয়েছে, গাড়িটা এখানে দাঁড়াইলো, আর পিছনে একটা গাড়ি এসে ফট করে মাইটে দিল। গাড়ির পাল্টি খাইয়ে গাড়ির তলেও পড়ে গেল। উনি কেমন আছেন এখন? মারা গেছে। তারপরে কি পুলিশে? হ্যাঁ, তারপরে পুলিশের এখন এসে বললো ক্রেন ট্রেন দিয়ে উঠায় টুরে নিয়ে গেল। এখন পুলিশ তাহলে আমাদেরকে বললো যে তোমরা দোকানপাট পিছনে নিয়ে যাও। আপনার দোকানগুলো কোথায় ছিল? রাস্তার উপরেই ছিল? না, রাস্তা থেকে একটু নিচে ছিল। তাও সব দোকানে নিচে ছিল না? সবাই সব দোকানে এইভাবেই ছিল? হ্যাঁ, এইভাবে ছিল। আপনাদের দোকান ভাঙছে? হ্যাঁ, ভাঙছি। কতদিন থেকে ব্যবসা করছেন? আজকে 40 বছর হয়ে গেল। বললো রাস্তাটা ক্লিয়ার করতেছে, সবার সুবিধার জন্য সবারই কাজ করতেছে। রাস্তাটা জামটা কোনো আমি জানি না সঠিক, কোনো একটা দুর্ঘটনা ঘটছিল সেটাই আর কি, তার জন্য রাস্তাঘাটটা ক্লিয়ার করছে। তা পাবলিকেরও ভালো, সবারই ভালো, ওরাও ব্যবসা করবে, করে খাক না, অসুবিধা নাই, রাস্তাটাও ঠিক থাকবে, পাবলিক চলাফেরা করে করতে পারবে। পুলিশ বলে দিচ্ছে যে তোমরা ক্লিয়ার করো, পুলিশ তো কিছু বলছে না, তোমরা রাস্তা ক্লিয়ার রাখো, করে খাও, অসুবিধা নাই। পুলিশেরও তো কোনো দোষ নেই, পুলিশ তো ভালো কাজ করছে, অসুবিধা নাই তো কোনো। শিলিগুড়িতে বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে সামিল হলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। রবীন্দ্রনগর আইসিডিএস অফিসের সামনে ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। সংগঠনের দার্জিলিং জেলা কমিটির সম্পাদিকা মৌসুমী মিত্র দাস জানান, যৌথ মঞ্চের ধর্মঘটকে সমর্থন জানিয়ে তারা আন্দোলনে নেমেছেন। তবে ধর্মঘটে অংশ না নিতে ওপর মহল থেকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আমাদের এই সংগঠন আমরা হলাম যৌথ মঞ্চের সাথে যুক্ত আছি। তো আজকে যৌথ মঞ্চের ডাকে সারা রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে এবং তার সাথে আমাদেরও বিভিন্ন দাবি দেওয়া আছে। যেমন আমাদের হচ্ছে কোনো অস্থায়ী কর্মচারীকে দীর্ঘদিন অস্থায়ী হিসাবে রাখা যায় না, সেখানে আজকে আমরা অস্থায়ী হিসেবে 50 বছর ধরে অস্থায়ী হিসেবে কাজ করে যাচ্ছি। তা সেই অস্থায়ীকে আমরা স্থায়ীকরণের প্রথম দাবি হলো আমাদের এটা। এবং আমাদের শিলিগুড়ির জলজ্যান্ত মানে একটা সমস্যা হচ্ছে, আমাদের এখানে হেল্পার ওয়ার্কারের রিক্রুটমেন্ট আজকে 16 বছর থেকে হয় না। 2010-এ লাস্ট হয়েছিল, তারপর থেকে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। কিন্তু 2014 থেকে আমাদের 65 বছরের পরে রিটায়ারমেন্টের একটা পলিসি চালু হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে, আমাদের 111টা সেন্টারের মধ্যে 111টাই হেল্পার এবং ওয়ার্কার থাকার কথা, কিন্তু সেটা আমাদের নেই। আমরা হচ্ছে ধরতে গেলে দেখা যাবে 65টা হয়তো আমরা ওয়ার্কার আছি, ওরকমই 70-75 জন হেল্পার আছে। যার ফলে কি হচ্ছে, আমাদেরকে এক একটা ওয়ার্কারকে 2-3টা করে সেন্টার করতে হচ্ছে। এবং অনেক হেল্পার আছে যাদেরকে হচ্ছে হেল্পার হয়েও একটা সেন্টার পুরো চালাতে হচ্ছে। এবং অনেক ওয়ার্কার আছে যাদের নিজস্ব কোনো হেল্পার নেই, তাদেরকে নিজের সামান্য আমাদের অনারিয়াম 9000 টাকা আমাদের অনারিয়াম, সেই অনারিয়ামের মধ্যে 1000 টাকা 1200 টাকা দিয়ে লোক রেখে তাদেরকে হচ্ছে সেই সেন্টার পরিচালনা করতে হচ্ছে। এবং আমরা যতবারই রিক্রুটমেন্টের কথা ডিপার্টমেন্টকে বলতে আসি, ডিপার্টমেন্ট বলে কেস চলছে, কেস চলছে, কেস চলছে। নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগে পথ অবরোধ, বন্ধ হলো রাস্তা নির্মাণের কাজ।
নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হল ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভালোবাসা মোড় এলাকার বাসিন্দারা। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে রাস্তা মেরামতির কাজে বাধা দেন এবং সাময়িকভাবে অবরোধ গড়ে তোলেন। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় ৭ থেকে ৮ বছর ধরে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে নিত্যদিন যাতায়াতের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে এই রাস্তার উপর দিয়ে দিনভর ভারী ডাম্পার, ট্রলার ও ট্রাক চলাচল করায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, রাস্তা সংস্কারের জন্য প্রায় ১৭,১৯,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই টাকা খরচ করে সঠিকভাবে রাস্তা নির্মাণ না করে শুধুই বালি ফেলে কাজ সারার চেষ্টা করা হচ্ছিল। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। এই অভিযোগ তুলে গ্রামবাসীরা রাস্তা মেরামতির কাজ বন্ধ করে দেন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তাদের বক্তব্য, সঠিক মান বজায় রেখে পাকা ও টেকসই রাস্তা তৈরি না করা হলে তারা কোনোভাবেই এই কাজ চালাতে দেবেন না। ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের প্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে পারেন তারা। আমাদের রাস্তা হলো ঠিক মতো চাই, পিচ উঠানো হচ্ছে না। আমাদের গেটের সামনে পুরো দুই তিনটা হলো গাড্ডা আছে, ওই গাড্ডার মধ্যে পুরো কোনো কিছু কাজ হচ্ছে না। আর আমাদের ড্রেনও যাচ্ছে না, প্রতি বছর বছর আমাদের জল জমে থাকতেছে, ঘরের মধ্যে জল ঢুকতেছে, কোনো কিচ্ছু হচ্ছে না। তাহলে আমরা কি করে এভাবে থাকবো? বর্ষার সময় পোকা মাকড় অনেক কিছু আমাদের থাকে, রাস্তার জল আমাদের ঘরে শোয়ার ঘরের মধ্যে শুয়ে যায়, রান্নাঘরে ঢুকে যায়, তখন তো আমাদের পোকা মাকড় অনেক কিছু ঢুকে যায়। তা আমাদের তো জীবন, আমরা তো আর প্রাণী, আমাদেরও তো প্রাণ আছে। সামনেই তো ভোট রয়েছে, হ্যাঁ, কি ভাবছেন? এখন সামনে তো ভোট হচ্ছে, তো আমরা এখন কি ভাববো? যে আমাদের হলো রাস্তা ভালো মতো চাই, ভোটের আগে আমাদের রাস্তা চাই, আমাদের ড্রেন চাই, আমাদের সব কিছু চাই। ছাত্রছাত্রীদের আরও ভালোভাবে শিক্ষা প্রদানের জন্য বিশেষ উদ্যোগ নিল জলপাইগুড়ি ওয়েলফেয়ার দ্বারা পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য এবার বিশেষ উদ্যোগ নিল জলপাইগুড়ি ওয়েলফেয়ার দ্বারা পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে এই সমস্ত ছাত্রছাত্রীদের আধুনিক ডিভাইস, যার মাধ্যমে তারা আগামী ভবিষ্যৎ কিভাবে পরিচালিত করবে অন্যের সাহায্য ছাড়াই, সেই সমস্ত ডিভাইসগুলোর মাধ্যমে কিভাবে পড়াশোনা বা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে, তার জন্য শিলিগুড়ি থেকে আগত বিশেষ প্রশিক্ষক দ্বারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষণ দেবার উদ্যোগ নিল। পাশাপাশি এই ধরনের ডিভাইসের মাধ্যমে তারা কিভাবে আরও কিছু জানতে পারে তার চেষ্টাও করা হয় এদিনের এই শিবির থেকে। আজকে এইখানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড ছেলেমেয়েরা যারা আমাদের স্কুলে আছে তাদেরকে আরও ভালোভাবে শিক্ষা গ্রহণ, শুধু শিক্ষা গ্রহণ না, রোজকার দৈনন্দিন জীবনে আমাদের যেগুলো দরকার হয়, যেমন এখানে সেখানে হচ্ছে কীভাবে প্রেশার মাপা হয় বা কীভাবে থার্মোমিটার দিয়ে নিজের জ্বর নিজে দেখা যায়, বা যে উন্নত যে ডিভাইসগুলো হচ্ছে সেগুলো কী করে ব্যবহার হয়, সেটা ব্যবহার করে কী করে ভবিষ্যৎ জীবনের এই পড়াশোনার ক্ষেত্রে শুধু না, মানে ডেলি অ্যাক্টিভিটির মধ্যেও যে ওরা এগিয়ে যেতে পারে সেগুলো ট্রেনিং কিন্তু ওরা কীভাবে নিতে হবে সেগুলো এই ডিভাইসের মাধ্যমে শিখিয়ে দিয়ে যাচ্ছে। এটা কি অত্যাধুনিক ডিভাইস? হ্যাঁ হ্যাঁ। এটা কারা প্রশিক্ষণ দিচ্ছে? এটা মেনলি আসছে হচ্ছে শিলিগুড়িতে নর্থ বেঙ্গল কাউন্সিল ফর দ্য ডিসেবল, ওদের যে ডিজিটাল লার্নিংয়ের যে সেকশনটা আছে সেখানটায় ব্যাঙ্গালোরে এনাবি ইন্ডিয়া, ওখান থেকে দুজন এক্সপার্ট এসছেন, তারা এসে এখানে ব্যাপারটা ডেমনস্ট্রেট করছে। এর ফলে এদের কী সুবিধা হবে? এটাতে ভবিষ্যতে তো সুবিধা হবে পড়াশোনার ক্ষেত্রে। যেমন আজকেই শুনলাম যে একজন ভিজুয়ালি ইম্পেয়ার্ড মেয়ে নিজে একা ল্যাপটপের মাধ্যমে গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়েছে। তা এই যে উইদাউট রাইটার ছাড়া যে ল্যাপটপ ব্যবহার করে যে পরীক্ষাটা দেওয়া যায়, সেটা তো একটু বিরাট বড় শিক্ষা, যে কারোর উপর নির্ভর করতে হবে না, নিজের পরীক্ষা নিজেই দেবে। আত্মনির্ভরশীলতাটা দরকার, আর কতকাল অন্যের উপর নির্ভর করে। আর গ্র্যাজুয়েশন পর্যায়ে তো সেইভাবে ব্রেল বই নেই যার সাহায্যে এরা পড়াশোনা করতে পারে। তো এইগুলো পদ্ধতি যদি এদেরকে শেখানো যায় বা এগুলো কীভাবে পাওয়া যাবে সেগুলোর ব্যবস্থা যদি করা যায়, তাহলে এদের ভবিষ্যতে নিশ্চয়ই উন্নতি হবে। জলপাইগুড়িতে যেমন জ্বালানি গ্যাস সিলিন্ডারের অভাবে বিপাকে পড়ছেন গ্রাহকরা, তেমনি বিপাকে পড়ছেন ছোট বড় হোটেল ব্যবসায়ীরাও। জলপাইগুড়িতে রান্নার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাসের অভাবে গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে এসে বহু গ্রাহককে খালি হাতেই বাড়ি ফিরে যেতে হচ্ছে। গত কয়েকদিন ধরেই এই সমস্যায় ভুগছেন বাসিন্দারা।
যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে বলেই অনেকের ধারণা। ফলে নির্ধারিত সময়ে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের অসুবিধা তৈরি হয়েছে। গ্রাম অঞ্চলের ক্ষেত্রে নতুন নির্দেশ সামনে আসে কেন্দ্রের তরফে, তা হলো গ্রাম অঞ্চলের গ্রাহকেরা ৪৫ দিন আগে নতুন এলপিজি বুক করতে পারবেন না। অর্থাৎ একটি বুকিংয়ের পর ৪৫ দিনের আগে নতুন সিলিন্ডার বুক করা যাবে না গ্রাম অঞ্চলের ক্ষেত্রে। তবে শহর অঞ্চলের ক্ষেত্রে নিয়ম অপরিবর্তিত থেকে থাকছে ২৫ দিনই। গ্রাম অঞ্চলের ক্ষেত্রে ৪৫ দিন এবং শহর অঞ্চলের ক্ষেত্রে ২৫ দিন পর বুকিং করা যাবে। এছাড়াও সার্ভার সমস্যার কারণে গ্রাহকদের সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টার মধ্যে বুকিং করার অনুরোধ করা হচ্ছে। এই সময় বুকিং সাইট খোলা থাকছে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন হোটেলগুলোতেও দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে গ্যাসের বদলে কাঠের উনুনে রান্না করা হচ্ছে। গ্যাসের এই সংকটে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরাও সমস্যার মুখে পড়েছেন। दादा 10 টাকা দাম कल से बढ़ गए। কেন? गैस के दाम अनेक हाई हो गए एकदम। पहले कितना पहले 1800 में आता था, अभी 2800 हो गया है। अभी लिया 2800 में, तो कल से 10 रुपया बिरयानी पे पड़ जाएगा। ठीक है, आइए। तो उसमें आपका कस्टमर क्या लगता है, वो कमती हो जाएगा, ऑप्शन ऐसे ही लेगा ना, प्रॉब्लम होगा आप लोगों को बिजनेस में? प्रॉब्लम तो होगा दादा, बहुत प्रॉब्लम अभी सही हो रहा है, आगे भी बहुत प्रॉब्लम। तो और भी बढ़ेगा बाद में, अगर गैस नहीं मिलेगा तो नहीं सकेगा देने में। तो फिर बंद कर देंगे, शटर डाउन करके जाएंगे हम लोग। रोजी रोटी बंद हो जाएगा हमारा, और क्या करेंगे, रोजी रोटी बंद हो जाएगा फिर। तो अभी दाम कल से बढ़ा रहा है? हाँ, कल से 10 रुपये दाम बढ़ाएंगे। अगर गैस मिला तो कल से खुला रहेगा, नहीं तो कल से दुकान बंद हो जाएगा। सब दुकान का ऐसे ही है आपका? जो जैसे बिरयानी का दुकान जलपाईगुड़ी में जो है, तो ऐसे ही होगा सबको? क्राइसिस है गैस का? कितना दाम बढ़ गया? 1000 रुपया? बहुत ज़्यादा दाम बढ़ गया। तो 5000 रुपये मुश्किल है मिलना गैस। सप्लाई नहीं है बोल रहे हैं, अभी कमर्शियल गैस नहीं आता है, आ रहा है बोल रहे हैं। नहीं आ रहा, तो आपको दाम बढ़ाना ही पड़ेगा। दाम बढ़ाना ही पड़ेगा दादा। कितना? घर से थोड़ी जाएंगे यहाँ। लकड़ी से होगा? नहीं, लकड़ी से नहीं होगा। लकड़ी से ভালো বিরিয়ানি টেস্ট नहीं आएगा। আচ্ছা, দামও তো বাড়াতে যাচ্ছে, তারপরে বন্ধ করে দিবে বলছে। বন্ধ করতে তো বাধ্য না, সবাই তো সবার সাথে রিলেটেড। আপনারা তো গ্যাস পাওয়া, তখন বিরিয়ানি পাবেন না। আর কি করা যাবে? বিরিয়ানি আর কি করা যাবে? তাহলে বিরিয়ানি ছাড়া তো অনেকে চলে না। সাবস্টিটিউট কিছু করতে হবে তখন বাড়িতেই। বিরিয়ানি তো এখন আর পাওয়া যাবে না বলছে জলপাইগুড়ির ব্যবসায়ীরা, বিরিয়ানি ব্যবসায়ীরা ব্যবসা করতে, গ্যাসের জন্য ব্যবসা করবে না। গ্যাসটা অ্যাভেলেবল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওদের পক্ষে সার্ভিস দেওয়া তো অসুবিধা না। আমাদের যেমন দৈনন্দিন জীবনে গ্যাসটা খুব প্রয়োজন, ওদেরও তো সামনে ব্যবসার জন্য এটা দরকার। আপনারা বিরিয়ানি প্রেমী মানুষজন, আপনাদের অসুবিধা হবে না? অবশ্যই। কেন? অবশ্যই পাওয়া যাবে না। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডক্টর রোদেশী ডেন্টাল কেয়ার। বেগুনটারি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদেশী। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যেই শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও রয়েছে। ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত থাকছে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর গুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874।
দুদিনের বৃষ্টির ফলে এই গরমের মধ্যেও শীতের আমেজ অনুভব করছেন জলপাইগুড়ি জেলাবাসী। হঠাৎ দুদিনের বৃষ্টির ফলে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে সকাল থেকেই ঠান্ডার পরিবেশ। দুদিন রাতে বৃষ্টি হওয়ার ফলে বেশিরভাগ মানুষই এখন ফের গরমের পোশাক পরে রাস্তায় বের হচ্ছেন। তারা বলেন, গরমের মধ্যে হঠাৎ শীতের আমেজ অনেকটাই আমাদের ভালো লাগছে। বৃষ্টির ফলে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে জ্যাকেট, মোটা কাপড় ইত্যাদি পরে বাইরে বের হতে দেখা যায়। অন্যদিকে বৃষ্টি হওয়ার ফলে ধুলোর পরিবেশ যেমন কমেছে, তেমনি চাষের ক্ষেত্রেও চাষিরা কিছুটা লাভবান হবে বলে মনে করা হচ্ছে। সোয়েটার পরছেন? আমাদের ঠান্ডা লাগছে তো, বয়স্ক হয়ে গেছি, তাছাড়া আজকে ওয়েদারটা সুন্দর ওয়েদার। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, গতকাল রাতে বৃষ্টি হয়েছিল? গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্যই আজকে ঠান্ডাটা পড়েছে। কেমন ওয়েদার দেখছেন? ওয়েদার তো একদম ঠান্ডা ভাবটাই লাগছে আমাদের। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 2.3 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি হাইওয়ে সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কের ধারের দোকানগুলিকে নিরাপদ দূরত্বে সরানোর নির্দেশ ও পদক্ষেপ গ্রহণ করা হলো। জলপাইগুড়িতে শুরু হতে চলেছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্যাম্প। শনিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো 3 দিনব্যাপী ফুটবল উৎসবের। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। Preview.